স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের হয়ে কোনো প্রক্সি যুদ্ধে যাচ্ছে না বাংলাদেশ, করিডোর নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ। ঐকমত্য কমিশনের কার্যক্রমকে উচ্চাভিলাষী বলছে 12 দলীয় জোট, দ্রুত সংসদ নির্বাচনের তাগিদ। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, আন্তর্জাতিক সংস্থার বিমান বন্ধ। বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হয়ে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ, তাই রাখাইনকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। একই সঙ্গে রাখাইনের সঙ্গে করিডোর নয়, হিউম্যানিটারিয়ান প্যাসেজ নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। রোহিঙ্গাদের ফেরানো এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সেমিনারের আয়োজন করে ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি। রবিবার এই সেমিনারে উপস্থিত হন বিশেষজ্ঞ ও সরকারের দায়িত্বপ্রাপ্তরা। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান স্পষ্ট করে বলেন, রাখাইনে করিডোর নিয়ে চুক্তি হয়নি। আরাকান আর্মির সঙ্গে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে কথা হয়েছে। মানবিক করিডোর নিয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে, অথচ আমরা এই করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি করিনি। মিয়ানমারের এই অভ্যন্তরীণ সহিংসতা রোহিঙ্গা প্রত্যাবাসনে সুযোগ তৈরি করবে। তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘকে বলেছে মানবিক প্যাসেজ দিয়ে কোনো অস্ত্র যেতে পারবে না। একই সঙ্গে সহায়তা বিতরণে কোনো বৈষম্য না করা সহ কয়েক দফা শর্ত দিয়েছে বাংলাদেশ। উপদেষ্টা বলেন, মিয়ানমারের সার্বভৌমত্বে আঘাত হানে এমন কিছু করা হবে না। রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। যদি সেটা করা হয় তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড। আর বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে, এমন গুজব কখনো কাম্য নয়। ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা নিয়েও সতর্ক করেন ডক্টর খলিলুর রহমান। আর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, আরাকান আর্মি রাখাইনে গুরুত্বপূর্ণ থাকবেই। তাই বাংলাদেশের কাছে মিয়ানমারের অন্য ভূখণ্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ রাখাইন। রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে। বাংলাদেশের কাছে মিয়ানমার মানে আসলে অনেকটাই রাখাইন। এটা বাস্তবতা। মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, রাখাইনে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবে। রাখাইনের সংঘাতময় পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে উপদেষ্টা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানের স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী যুদ্ধের কথা স্মরণ করে প্রত্যাশা করেন সেখানে একদিন শান্তি আসবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমকে উচ্চাভিলাষী বলছে 12 দলীয় জোট। সংস্কার নিয়ে কালক্ষেপণ না করে ন্যূনতম ঐক্যের ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছেন জোটের নেতারা। এদিকে সংস্কার বিষয়ে কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি। রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেন দল দুটির নেতারা। রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রবিবার জাতীয় সংসদের এলডি হলে 12 দলীয় জোট এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাথে পৃথক বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। স্বাগত বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি করতে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। আমাদের ভূমিকা হচ্ছে অনুঘটকের। আমরা সেই চেষ্টা করছি, কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের উপর এই আশা, এই বিশ্বাস, এই আস্থা আমার আছে, আমাদের আছে, যে আপনারা অন্যদের সাথে কথা বলবেন, ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 110টিতে একমত হয়েছে বলে জানায় 12 দলীয় জোট। নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধানের মৌলিক সংস্কার করা, জাতীয় 4 মূলনীতির বিলুপ্তি চাওয়া, 25 বছরের নিচে সংসদ সদস্য নির্বাচনের বিরোধিতা সহ 8টি বিষয়ে ভিন্নমত জানিয়েছে দলটি। কিছু কিছু মতপার্থক্য এবং বিরোধিতা আমাদের মধ্যে যেটুকু ছিল সেটুকু নিয়েও পুনর্বিবেচনার জন্য আমরা আলোচনা করে আগামীতে আবার তাদের সাথে বসবো। জাতীয় ঐকমত্য কমিশনকে উচ্চাকাঙ্ক্ষা থেকে বের হয়ে দ্রুত সময়ে নির্বাচনের তাগিদ দিয়েছেন দলটির নেতারা। এত উপরে ওঠেন না, এই মুহূর্তে
এতটা সম্ভব নয়। আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা হয়তো করতে গেলে আপনার সময় ক্ষেপণ হবে। আমরা আপনাদেরকে সময় ক্ষেপণ না করে আমরা যথাসময়ে নির্বাচনের দাবিটা করেছি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে কমিশনকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি। যত প্রকার আইনগত এবং বৈধ কার্যক্রম আছে সেখানে আমরা আপনাদের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ। আগামী 15 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল 10:30টায় যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। এ খবরে নতুন করে চাঙা হচ্ছেন নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন না ফিরলেও তিনি দলকে গতিশীল রাখতে কাজ করছেন বলে জানান কেন্দ্রীয় নেতারা। লন্ডনে প্রায় 4 মাস উন্নত চিকিৎসায় এখন অনেকটাই সুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তাই ফিরছেন দেশে। এ খবরে নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে দল আরও গতিশীল হবে বলে মনে করেন তারা। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমরা যে মানসিক কষ্টে ছিলাম সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি যখন উনি লন্ডনে চিকিৎসার জন্য গেলেন। আমাদের কাছে সবচেয়ে বড় নেত্রী আসা মানে আমাদের অনেক ঈদের মতো আনন্দ লাগতেছে। চিকিৎসা নিয়ে আসতেছে, আমরা খুবই আনন্দিত এবং দেশের জন্য একটা মঙ্গলজনক অধ্যায় শুরু হবে নতুন করে। আমি আপনাকে বুঝে বলতে পারবো না দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেমন ভালোবাসি। বিএনপি চেয়ারপারসনকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তার দল। খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। আমরা একটা সময় মনে করছিলাম যে ফ্যাসিবাদ সরকার বেগম খালেদা জিয়াকে ঠিকমতো আমাদের মাঝে আর দেখতে পাবো কিনা, এটাই আমাদের একটা বিষয় ছিল। আমাদের নেতাকর্মীরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে উনি কখন বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন। আমরা সবাই ওনার ফিরার অপেক্ষায় আছি এবং সত্যি কথা হচ্ছে আমাদের নেতাকর্মীদের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। নেতাকর্মীদের অনেকের প্রত্যাশা ছিল খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানও ফিরবেন, কিন্তু এখনই তিনি আসছেন না। কেন? জটিলতা নিশ্চয়ই মামলা সংক্রান্ত কিছু আছে, সে কারণে উনি হয়তো বিলম্বিত হচ্ছে। উনি তো আসবেই। বাংলাদেশে যখন নির্বাচন ও রোড ম্যাপ ঘোষণা করা হবে তখন দলের সিদ্ধান্ত মোতাবেক উনি ইনশাল্লাহ ফিরে আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দেশের গণতন্ত্র আরো উজ্জীবিত হবে, এমনটাই মত এই নেতার। রাজনীতি তো অলরেডি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা সমস্ত দেশ এগিয়ে যাচ্ছে। আন্দোলন পুরো একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং ওনার সেই নেতার দেশে ফেরার জন্য বাংলাদেশের মানুষ সবাই অপেক্ষা করছে। তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি। নেতৃত্বে আবার বাংলাদেশ এগিয়ে যাবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রায় 2.5 মাস পর আজ খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। তবে ক্লাসে যোগ দেননি শিক্ষকরা। তারা বলছেন শিক্ষক হেনস্থাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। উদ্ভূত পরিস্থিতি নিরসন কল্পে সকাল 10:30টায় সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর হজরত আলী প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসেন। এরপর পর্যায়ক্রমে তিনি কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। বৈঠকের পর শিক্ষক সমিতির নেতারা জানান সোমবার সভা করে সিদ্ধান্ত জানানো হবে। গত 18 ফেব্রুয়ারি দুপুরে সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন। ওই দিন বিকাল থেকে পরদিন বিকাল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। তারা সদ্য সাবেক উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে হেনস্থা করেন বলে অভিযোগ রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। নগরীর শাপলা চত্বরে রবিবার বিকাল 3টায় প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় গণপদযাত্রা। এটি জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পদযাত্রায় অংশ নেন রংপুর অঞ্চলের 5 জেলার তিস্তা পাড়ের মানুষ। এর আগে গতকাল রংপুরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন।
রবিবার বিকেল 4টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 11 বছর পর 2024 সালের 27 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন তিনি। আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর 2013 সালের 18 ডিসেম্বর দেশ ছাড়েন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আজ বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং আগামীকাল বেলা 11টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হবে। সিলেটের বিয়ানীবাজারের সন্তান ব্যারিস্টার রাজ্জাকের 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। আন্তর্জাতিক ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় রবিবার রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় অন্তত 6 জন আহত হয়। হামলার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিদেশি বিমান সংস্থাগুলো। বিমানবন্দরটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করায় ইসরায়েলের প্রতিরক্ষার দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। এদিকে গাজার রাফাহ শহরে একটি টানেলে পেতে রাখা বোমা বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। ভারতের রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি সীমান্তরক্ষীকে আটক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আটক পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করা হয়নি। তাকে বিএসএফের হেফাজতে রাখা হয়েছে। ভারত বলছে পাক সীমান্তরক্ষীকে আটকের কিছুক্ষণ পরই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনারা এর জবাব দেয়। এদিকে 2 দেশের উত্তেজনার মধ্যেই শনিবার একটি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই মিসাইল 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খেলার খবর। লিটন দাসকে অধিনায়ক করে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্ত টি-20-র অধিনায়কত্ব ছাড়ার পর এই সংস্করণে কে নেতৃত্ব পাবেন তা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা ছিল। সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 2026 সালের মার্চ পর্যন্ত টি-20-তে নেতৃত্ব দেবেন লিটন দাস। 2 সিরিজের জন্য সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শেখ মেহেদি। মেডিকেল ছাড়পত্র না পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে স্কোয়াডে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম। 17 ও 19 মে শারজাহতে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের পর পাকিস্তানে 5 ম্যাচের সিরিজ হবে 25 মে থেকে 3 জুন পর্যন্ত। দীপ্ত সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরেকবার জানাবো। যুক্তরাষ্ট্রের হয়ে কোনো প্রক্সি যুদ্ধে যাচ্ছে না বাংলাদেশ, করিডোর নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ। ঐকমত্য কমিশনের কার্যক্রমকে উচ্চাভিলাষী বলছে 12 দলীয় জোট, দ্রুত সংসদ নির্বাচনের তাগিদ। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, আন্তর্জাতিক সংস্থার বিমান বন্ধ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।